ওকে, আমাদের আজকের টপিক দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমরা দুটো ক্লাসে সেকেন্ড লটা শেষ করব। So today's first lecture outcome are identify a natural process and explain its character, analyze the reversible process and its importance in thermodynamics, explain the second law of thermodynamics and define the entropy function and explain the physical meaning of entropy production. So basically আমরা বলেছিলাম যে প্রসেসকে ন্যাচারাল মানে নেচারকে অবজার্ভ করে আমাদের এই প্রিন্সিপালগুলো ডেভেলপ হচ্ছে। তো আমাদের আজকে কাজ হলো নেচারকে অবজার্ভ করা এবং নেচারে যে ধরনের প্রসেস ক্যারিড আউট হচ্ছে, কি ধরনের প্রসেস ক্যারিড আউট হয় সেটা সম্বন্ধে আমাদের জানা। এবং তারপরে আমরা টোটালি একটা ইমাজিনারি একটা প্রসেসকে ডেসক্রাইব করব আমাদের প্রয়োজনেই। And then we develop second law of thermodynamics, এবং second law of thermodynamics ডেভেলপ করার সময় আমরা একটা নতুন একটা ফাংশনকে ডিফাইন করব, which is called entropy। এবং এন্ট্রপি আমরা বলবো যে এন্ট্রপি তৈরিও হতে পারে, এনার্জি যেমন তৈরি হয় না, এন্ট্রপি ক্যান বি প্রডিউসড। এবং এই হোয়াট ইজ দ্য মিনিং অফ এন্ট্রপি প্রডিউসড, এন্ট্রপি প্রোডাকশন। ওকে, লেটস স্টার্ট। সো ফার্স্ট লতে আমরা বলেছিলাম যে ফার্স্ট ল ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ প্রাইম। সো এখানে আমরা বলেছিলাম যে ডান দিকে তিনটে টার্মই হলো স্টেট প্রসেস ভেরিয়েবল, বাঁ দিকে টার্মটা হলো স্টেট ফাংশন। এবং এই ভ্যালুগুলো কি করে ইভ্যালুয়েট করে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সেটা এক্সপ্লেইন করে না। আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর মাধ্যমে জানতে পারি না, কিভাবে এক্সপ্লেইন করে। সো হাউ দ্য ভ্যালুজ অফ কিউ ডাব্লিউ এন্ড ডাব্লিউ প্রাইম উইল বি ইভ্যালুয়েটেড, সেটা একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড হলো, যেহেতু এই ডান দিকে দুটো টার্ম আছে, একটা হলো হিট আর একটা হলো ডাব্লিউ, তো এই দুইটা টার্মের এফেক্ট কিউর উপরে কোনটা কতটুকু, কে বেশি এফেক্ট দেয়, বা ডাব্লিউ বেশি ইনফ্লুয়েন্স করে নাকি কিউ বেশি ইনফ্লুয়েন্স করে, এবং এই ইনফ্লুয়েন্স ক্রাইটেরিয়াটা কে কন্ট্রোল করে। তো এই সমস্ত প্রসেস, এই সমস্ত কোশ্চেনে আনসার যদি দিতে চাই, তাহলে হি মাস্ট এক্সামিন দ্য নেচার। প্রসেস যেটা ক্যারিড হচ্ছে সেই প্রসেসের নেচারটা আমাদের জানতে হবে, এবং এই প্রসেসটা এক্সামিন করতে যেয়ে নিয়ে আমরা আলটিমেটলি সেকেন্ড ল ডেভেলপ করেছি। এবং এই যে ফার্স্ট ল এবং সেকেন্ড ল যে আমরা ডেভেলপ করতে যাচ্ছি, এই দুইটা ল মিলেই আলটিমেটলি থার্মোডাইনামিক বিহেভিয়ার, এনি কাইন্ড অফ থার্মোডাইনামিক বিহেভিয়ারকে ডিসক্রাইব করা যায়, কোয়ান্টিফাই করা যায়। সো এই দুটো ল হলো কোর অফ থার্মোডাইনামিক্স। ওকে, আমরা যদি প্রসেসটাকে এক্সপ্লেন করা স্টার্ট করি, সো ফার্স্ট ওয়ান ইজ স্পন্টিনিউয়াস প্রসেস। স্পন্টিনিউয়াস শব্দটার নামের মধ্যে বলা আছে যে প্রসেস দ্যাট ইনভলভস spontaneous movement of a system from one particular state to another particular state, and final state যেটা, that must be the equilibrium state or stable state। তার মানে একটা আনস্টেবল স্টেট থেকে একটা সিস্টেম একটা স্টেবল স্টেটে যায় বাই ইউজিং এ স্পন্টিনিউয়াস মুভমেন্ট, এবং এই ওভারঅল প্রসেসটাকে বলি আমরা স্পন্টিনিউয়াস প্রসেস। মানে যে প্রসেসের মাধ্যমে একটা সিস্টেম স্পন্টিনিউয়াসলি একটা আনস্টেবল স্টেট থেকে একটা স্টেবল স্টেটে যায়, সেই প্রসেসটাই হলো স্পন্টিনিউয়াস প্রসেস। ফর এক্সাম্পল, এখানে দুটো এক্সাম্পলের কথা বলা হয়েছে। মিক্সিং অফ টু গ্যাসেস, তার মানে একটা কন্টেনারের মধ্যে একটা গ্যাস আছে, গ্যাস এ, আরেকটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, গ্যাস বি, এবং এই দুইটা কন্টেনার যদি আমি একসাথে জয়েন করি, তাহলে দেখা যাবে যে এই দুইটা গ্যাস কন্টিনিউয়াসলি একটা একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে, কিছু করতে হচ্ছে না, জাস্ট দে মিক্স আপ উইথ themselves. Then there is another one, equalization of temperature। তার মানে হলো একটা হট বডির সাথে যদি আমি একটা কোল্ড বডি রাখি, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে হট বডি থেকে হিট কোল্ড বডিতে চলে গেছে, এবং আলটিমেটলি কোনো একটা পর্যায়ে যেয়ে নিয়ে দুইটা টেম্পারেচার সমান হয়ে গেছে। সো এই যে টেম্পারেচার ইকুয়ালাইজেশন, ইট ইজ অলসো এ স্পন্টিনিউয়াস প্রসেস। এখন এই স্পন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দ্য রিভার্সাল অফ দ্য প্রসেস উইল নেভার অকার। নেচারে রিভার্সাল প্রসেস হয় না। ইকুয়ালাইজেশন টেম্পারেচার কথা যেটা আমরা বললাম, যে একটা হট বডির সাথে কোল্ড বডি রাখলাম, হট বডি থেকে হিট কোল্ড বডিতে চলে গেল। লেটস সে প্রথমটা টেম্পারেচার ছিল 100 ডিগ্রি, পরেরটা টেম্পারেচার রুম টেম্পারেচারে, দুইটা মিলে যে নিয়ে ওকে সামহার 80 ডিগ্রি হয়ে গেল। কিন্তু যদি আমি এক্সপেক্ট করি যে আবার কিছুক্ষণ পরে কোল্ড বডির থেকে টেম্পারেচার আবার হট বডিতে চলে যেয়ে নিয়ে আগের পজিশনে ব্যাক করবে, ইট উইল নেভার হ্যাপেন। গ্যাস মিক্স হয়ে যাওয়ার পরে এটা কখনোই ন্যাচারালি আনমিক্স হয় না। Spontaneously they do not unmix. So this type of process is called irreversible process, because
they cause a permanent change in the system. তো গ্যাস মিক্স হয়ে গেছে, আগে যা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচার আগে যা ছিল চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা তুমি আগের পজিশনে ব্যাক করতে পারবে না। দ্যাটস ওয়াই অল স্পন্টেনিয়াস প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস, এবং নেচারে সাধারণত স্পন্টেনিয়াস প্রসেসই ঘটে। সো অল ন্যাচারাল প্রসেস আর স্পন্টেনিয়াস প্রসেস অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস। ওকে, দেন দ্যার ইজ অ্যানাদার ওয়ান, যেহেতু ইররিভার্সিবল আছে, সো রিভার্সিবলও হয়তো হতে পারে একটা। এখন এই যে ইররিভার্সিবল প্রসেস আমরা যেটা বললাম, সেটার রেট অফ চেঞ্জ বা ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটি, এই টার্মিনোলজি আমি অ্যাপ্লাই করি। এই ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটিটা কিরকম? তার মানে একটা স্পন্টেনিয়াস প্রসেস কত ফাস্টলি ক্যারিড আউট হয়, নেচারে একটা প্রসেস কত ফাস্ট ক্যারিড আউট হয়। Well, it depends on how far the system is from its equilibrium state. তার মানে আমরা বলেছি যে স্পন্টেনিয়াস প্রসেস মানে একটা আনস্টেবল স্টেট থেকে একটা স্টেবল স্টেটে যায়। সুতরাং এই স্টেবল স্টেটটা আনস্টেবল স্টেট থেকে কত দূরে আছে তার উপর ডিপেন্ড করে কত ফাস্ট সিস্টেমটা ক্যারি আউট হবে। So the more distance the system is from its equilibrium state, the higher the spontaneity, quicker the rate of change towards the equilibrium, and more permanent or irreversible change will be. For example, let's say তোমাদের কথা চিন্তা করি, তোমার ক্লাস আছে let's say 8টার সময়, তুমি একজন থাকো আজিম করবে, আরেকজন থাকো জাস্ট এই আসানুল্লাহ হলে, ঠিক আছে? এখন যদি দুইজনের সেম টাইমে উঠো, let's say 7:30টায় উঠেছো এবং ক্লাসের দিকে রওনা দিলা, যে আজিমপুর থেকে আসলা সে ডেফিনেটলি 8টায় ক্লাস ধরতে গেলে তোমাকে আরো ফাস্ট, মনে করো দুইজনই হেঁটে আসতেছে, তো তোমাকে একটু কুইকলি যেতে হবে, হয়তো কোনো পর্যায়ে দৌড়ও দিতে হবে, এবং আলটিমেটলি ইউ উইল সোয়েট, তোমার প্রচুর ঘাম ঝরবে, এক্সেট্রা এক্সেট্রা। এবং যে হল থেকে বেরিয়ে গেল সে হয়তো ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে চলে গেল, কখন সে হলে ক্লাসে পৌঁছে গেল সে টেরও পাবে না, তার কোনো সোয়েটিং বলে কিছু হবে না। সো এইটা মিন করতেছে যে তোমার ডেস্টিনেশন থেকে তুমি যত দূরে থাকবা তোমার রেট অফ চেঞ্জ তত ফাস্টার হবে, এবং এই রেট অফ চেঞ্জ ফাস্টার হওয়ার কারণে তোমার ভিতরে একটা যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা বেশি ইররিভার্সিবল হবে। তুমি সোয়েটিং বেশি করবা, আরেকজনের সোয়েটিং করবেই না। সো ইট উইল বি এ পার্মানেন্ট চেঞ্জ। সো ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটি যত বেশি হবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ যত বেশি হবে, ফর দ্যাট স্পন্টেনিয়াস প্রসেস পার্মানেন্ট চেঞ্জ অর ইররিভার্সিবিলিটি অফ দ্য চেঞ্জ তত বেশি হবে। ওকে, তার মানে এই ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটি যে শব্দটার কথা আমরা বলতেছি, আমরা এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে পারি। তোমার ফাইনাল পজিশন থেকে যত কাছে থাকবা চেঞ্জটা তত স্লোলি হবে, ইররিভার্সিবিলিটি তত কম হবে। অন দ্য আদার হ্যান্ড যত দূরে থাকবা তত ফাস্টার চেঞ্জ হবে, তত বেশি পার্মানেন্ট চেঞ্জ হবে, ইররিভার্সিবিলিটি তত বেশি হবে। স্যার ফাইনাল পজিশনটা কি স্টেবল স্টেট? স্টেবল স্টেট, ইয়েস, ইকুইলিব্রিয়াম স্টেট পরে এটাকে ডিফাইন করব। স্টেবল স্টেট অলওয়েজ আনস্টেবল স্টেট থেকে স্টেবল স্টেটে যাচ্ছে। তো তার মানে আমরা যদি এটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করি, তার মানে তুমি ক্লাসে যেতে পারো আইদার আধা ঘন্টা সময় ধরে অথবা 5 মিনিটে যেতে পারো। যদি 5 মিনিট তোমাকে টাইম দেওয়া হয় তুমি দৌড়িয়ে যাবা, আধা ঘন্টা সময় দিলে তুমি হাসতে হাসতে হেসে খেলে খেলে আস্তে আস্তে স্লোলি যাবা। সো এই যে ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটি, তাহলে এটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে পারি, এবং ফর এক্সট্রিম কেসেস আই ক্যান বি সেট দিস ইররিভার্সিবিলিটি টু এ জিরো ভ্যালু। দিস ইজ অ্যান এক্সট্রিম কেস। সো এটা একটা মিনিমাম ভ্যালু, এবং আলটিমেট লোয়েস্ট লিমিট অফ দিস মিনিমাইজেশন ইজ এ প্রসেস ফর হুইচ ডিগ্রি অফ ইররিভার্সিবিলিটি অফ জিরো। ঠিক আছে, এখন এই যে জিরো বললাম, ওয়েল ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু, বিকজ নেচারে এই ধরনের প্রসেস কখনো হয় না। ঠিক আছে, ফর দিস জিরো ইররিভার্সিবিলিটি প্রসেস, তাহলে আগে একটু চিন্তা করি যে ইররিভার্সিবিলিটি যদি জিরো হয় তার মানে কি, তাহলে ইট উইল নো লঙ্গার বি স্পন্টেনিয়াস, এবং প্রসেসটা তাহলে কিভাবে ক্যারিড আউট হবে, যে ইররিভার্সিবিলিটি যদি জিরো হয়ে যায় তাহলে সবসময় এটা রিভার্সিবল, ইররিভার্সিবল উল্টা রিভার্সিবল। তার মানে কি, আমি যে কোনো জায়গায় থেমে যেতে পারি, আমি যে কোনো জায়গায় ব্যাক করতে পারি, আবার সামনে যেতে পারি, এবং এটাকে মানে প্রসেসটা উড বি এক্সট্রিমলি স্লো, এবং দিস টাইপ অফ প্রসেস আমরাকে রিভার্সিবল প্রসেস হিসেবে চিন্তা করছি। তার মানে যেহেতু আমরা যে কোনো সময় এটাকে বন্ধ করে দিতে পারি, তার মানে যে কোনো সময় সে একটা স্টেবল স্টেটে ছিল।
স্টেবল স্টেটে থাকলে পরেই সিস্টেমে মানে সিস্টেম কোনো প্রসেস ক্যারিড আউট করে না, কারণ সে আলটিমেট ডেস্টিনেশনে চলে গেছে। ক্লাসে গেলে তোমার আর মুভমেন্টের দরকার পড়ে না, কারণ তুমি ফাইনালি তুমি ক্লাসে চলে গেছো। ঠিক আছে, সো এই যে যে রাস্তা ফলো করে গেছো, এই পুরো রাস্তাটার মধ্যে যদি রিভার্সিবিলিটি আমি জিরো ধরি, তার মানে যে কোনো জায়গাটাই তার জন্য একটা ইকুইলিব্রিয়াম পজিশন, যে কোনো জায়গায় সে থেমে যেতে পারে। সো দেয়ার উইল বি নো পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ইউনিভার্স, কারণ সবসময় ইকুইলিব্রিয়ামে আছে। Although such path is imaginary, definitely, কারণ নেচার এই ধরনের প্রসেস কখনো ঘটে না। অল আমরা একটু আগে বলেছি, অল ন্যাচারাল প্রসেস ইজ স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু আমরা it is possible to conduct an actual process in such a manner that this variability, this is virtually reversible. মনে করো, জাস্ট ইমাজিন করো এটা কিভাবে হয়। দুইটা এক্সাম্পল দিই। একটা হলো তোমার ঘড়ি। তোমার ঘড়িতে 3টা কাঁটা আছে, সেকেন্ডে কাঁটা, মিনিটে কাঁটা এবং ঘন্টার কাঁটা। সেকেন্ডে কাঁটা ইউ ক্যান ওয়াচ, তুমি দেখতে পাচ্ছ সেকেন্ডে কাঁটা ঘুরতেছে, তার মানে সে ন্যাচারালি মুভ করতেছে। দিস ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, চেঞ্জ ইজ হ্যাপেনিং, ইউ ক্যান সি ইট ইজ এ ফার্স্ট প্রসেস। মিনিটে কাঁটা নট সো, বাট তারপর তুমি যদি একদম মাইনিউটলি তাকিয়ে থাকো, ইউ ক্যান সি দ্যাট মিনিটে কাঁটা ঘুরতেছে। বাট হোয়াট অ্যাবাউট ঘন্টার কাঁটা? অ্যাজ ইফ ঘন্টা কাঁটা মুভ করে না, এটা বসেই আছে, থেমেই আছে, এক জায়গায় থেমেই আছে। কিন্তু আমরা জানি যে ঘন্টা কাঁটা মুভ করে। সো ঘন্টা কাঁটা মুভমেন্ট ইজ সো স্লো। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে ফর মুভমেন্ট, এই প্রসেসটা ক্যারিড আউট করার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করা আছে, দ্যাট ফোর্স ইজ সো স্মল দ্যাট যে চেঞ্জ যেটা হচ্ছে সেই চেঞ্জটা একদমই মাইনিউট চেঞ্জ, এবং এটাকে আমরা অ্যাজ ইফ কোনো চেঞ্জই হচ্ছে না। প্রতিটা পয়েন্টই তার জন্য একটা স্টেবল পয়েন্ট, প্রতিটা পয়েন্টই তার জন্য ফাইনাল ডেস্টিনেশন। এবং আমরা যে কোনো, এটা ঘড়ি যদি থেমেও যায়, আমি ঘন্টা কাঁটা ওয়াচ করে বুঝতে পারবো না। এটা যদি ঘন্টা কাঁটা উল্টা দিকেও ঘরে, তাহলেও আমি বুঝতে পারবো না। ঠিক আছে, সো এইরকম একটা আমরা ইমাজিনারি প্রসেস। আরেকটা প্রসেসের কথা চিন্তা করি। মনে করো বাটখারায় আমি চাল ওজন করতেছি, ঠিক আছে, চাল মাপতেছি। ডান পাশে আমি 1 কেজি চালের বাটখারা দিলাম, 1 কেজি বাটখারা দিলাম। আরেকটার মধ্যে একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারের মধ্যে আমি চাল দিয়ে ওজন করবো। ওকে, সো এমন হতে পারে যে এই চালের বস্তা যেখানে আছে সেখান থেকে বড় একটা কি বলবো এটাকে, কোন একটা ছোট একটা যে চামচ টাইপের কিছু একটা দিয়ে আমি চাল ইয়ের মধ্যে দিচ্ছি, বাঁদিকে নিকটিতে দিচ্ছি। এখন জিনিসটা কি হবে, যখন আমি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চাল দিলাম, সাথে সাথে যে ফালক্রাম যেটা আছে, এই ফালক্রাম না বলে নিকটির উপরে যেটা আছে, সেটা একটা ঝাঁকি দিয়ে নিচে চলে যাবে, তাই তো? আগে এরকম ছিল, যেহেতু বাটখারা এখানে ওয়েট দেওয়া হয়েছে, এখানে কিছু লোড দিলে পরে সাথে সাথে একটু ঝাঁকি দিয়ে নিচে যাবে, আবার যদি দেই ঝাঁকি দিয়ে নিচে চলে যাবে। তো জিনিসটা হচ্ছে কি, আমি একটা ফাইনাইট অ্যামাউন্টে চেঞ্জ করতেছি, ফাইনাইট অ্যামাউন্টে চাল দিচ্ছি, এবং এই বাটখারা এইটা কাঠের বার যেটা আছে সেটা মুভ করতেছে, এবং এই মুভমেন্টটা আমি দেখতে পাচ্ছি। বাট হোয়াট ইফ আমি এই একটা ইয়ের মধ্যে হাতার মধ্যে চাল না দিয়ে আমি একটা চাল যদি দেই, তাহলে কি হবে? এমন কোনো চেঞ্জ হবে না। তুমি এই যে এটা কাঠের এটাকে যে মুভ করবে, তুমি কি দেখতে পাবা? নট বি এবল টু সি। তো আমরা বলতেছি যে এই যে রিভার্সিবল প্রসেস, এটা একটা ইমাজিনারি প্রসেস অ্যাপারেন্টলি, যে আমরা চেঞ্জটা এত স্মল মাইনিউট কোয়ান্টিটি হচ্ছে যে অ্যাজ ইফ কোনো চেঞ্জই হচ্ছে না। চেঞ্জ যদি না হয়, তাহলে আমরা ধরে নেব সিস্টেমটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, কারণ তার ফাইনাল ডেস্টিনেশনে আছে। তো সারা রাস্তাটাই তার একটা ফাইনাল ডেস্টিনেশন, সারা রাস্তার মধ্যে অ্যাজ ইফ সে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবং এই ইকুইলিব্রিয়াম পজিশন থাকার কারণে সামনের দিকে যে ফোর্স দিয়ে আমরা, মানে একটা পজিটিভ ফোর্স দিয়ে আমরা তাকে সামনের দিকে মুভ করাচ্ছিলাম, সেই ফোর্সটা আমি যদি থামিয়েও দিই, তাইলে পরেও সে ওখানে বসে থাকবে। যদি আমি উল্টা দিকে ঘোরাই, তাহলে পরেও সে উল্টা দিকে ঘুরতে পারবে। কিন্তু স্পন্টেনিয়াস প্রসেসে বলছি যে উল্টা দিকে কখনো হয় না। ইরিভার্সিবল প্রসেসের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়, যার কারণে তুমি আর পিছনে ফিরে যেতে পারবে না, গ্যাস তুমি কখনো আনমিক্স করতে পারবে না। সো অল স্পন্টেনিয়াস প্রসেস, অল ন্যাচারাল প্রসেস, সেই জন্য বলছি আমরা ইরিভার্সিবল। কিন্তু এই প্রসেসটা ইজ অ্যাবসলিউটলি রিভার্সিবল। বাট যেহেতু আমি যে কোনো সময়ে আমি চেঞ্জ করতে পারি, আমি বাঁ দিকে যেতে পারি, ডান দিকে যেতে পারি, থেমে যেতে পারি, এবং প্রসেস সো স্লো যে এখানে কোনো পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য সিস্টেম হচ্ছে না। So in actual cases, we can carry out reversible process by using an infinitesimal driving force in such a way that during the process, this system is never
more than an infinitesimal distance from equilibrium. If at any point of time the external influence is removed, the process is stopped, or if the direction of the force is reversed, then the direction of the process is also reversed. So that is reversible process. So দুইটা important process কে আমরা describe করলাম, একটা হলো continuous process, the natural process যেটা irreversible because permanent change হচ্ছে সিস্টেমের মধ্যে, আরেকটা হলো একটা imaginary process চিন্তা করলাম যেখানে degree of irreversibility is equal to 0, and সেখানে মুভমেন্ট সো স্লো দ্যাট যে পাথটা ফলো করে পাথের প্রত্যেকটা পয়েন্টই এক একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, তো এই যে ইমাজিনারি একটা প্রসেস দিলাম, নেচারে হয় না, তারপরও একটা ইমাজিনারি প্রসেস আমি আবিষ্কার করলাম, এটার মানটা কেন করলাম? বিকজ ক্যালকুলেশনের সুবিধা। কি ক্যালকুলেশন? কারণ আমরা বলছি থার্মোডাইনামিক ক্যালকুলেশন যা করি সবগুলো স্টেট ফাংশন দিয়ে করি, মনে আছে? আমরা একটু আগে বলেছিলাম স্টেট ফাংশন দিয়ে সবকিছু ক্যালকুলেট করি, প্রেসার, টেম্পারেচার, ভলিউম এক্সেট্রা, অল দিস আর স্টেট ফাংশন। এবং স্টেট ফাংশনের ডেফিনেশন হলো এদের চেঞ্জ গুলো ডিপেন্ড করে ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট, মাঝখানে রাস্তা ফলো করে না। এখন এখানে যে এক্সাম্পল একটা দিয়েছি, সে স্টেট এ থেকে সিস্টেমটা স্টেট দিতে গেল দুইটা পাথ ফলো করে, একটা পাথ হলো ইররিভার্সিবল পাথ আর একটা হলো রিভার্সিবল পাথ। এবং যেহেতু পাথ ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং ইররিভার্সিবল ওয়েতে গেল নাকি রিভার্সিবল ওয়েতে গেল ডাজন্ট ম্যাটার অ্যাট অল, বিকজ আমরা প্রেসার চেঞ্জ যদি হিসাব করতে চাই পি বি মাইনাস পি এ, কোন রাস্তা দিয়ে ফলো করলো ডাজন্ট ম্যাটার অ্যাট অল। সুবিধাটা এটা সেটা হচ্ছে ইররিভার্সিবল পাথ মানেই হলো ন্যাচারাল পাথ, যেখানে কিছু পার্মানেন্ট চেঞ্জ হয়, পার্মানেন্ট চেঞ্জটা হিসাব করা কষ্টকর। ঠিক আছে, মনে করো এনার্জি চেঞ্জ, এনার্জি লস হচ্ছে, ঠিক আছে, হিট রেডিয়েশন হয়ে বাইরে চলে যাচ্ছে, এই কত হিট লস হচ্ছে সেগুলো ক্যালকুলেট করা, আমাকে রেডিয়েশন ক্যালকুলেট করতে হবে, কনভেকশন ক্যালকুলেট করতে হবে, এক্সেট্রা। আমরা হিটের যে ট্রান্সফার যে ধরনের মেকানিজম হয় ইন্টারমিডিয়েট বলেছ, সেগুলো সব হিসাব করে তো আমরা হিট ক্যালকুলেট করব। তো আমার এত কিছু করার দরকার নেই, আমি জানি যে এটা ফাইনাল মাইনাস ইনিশিয়ালি হলো স্টেট ফাংশনের টোটাল চেঞ্জ। তো আমি জাস্ট একটা ইমাজিনারি পাথ আবিষ্কার, একদম ডাইরেক্ট রুট, রাস্তা যত ঘুরে টুরে যাক না কেন, আমি জাস্ট ডাইরেক্ট রুট হিসাব করে আমি সেই চেঞ্জটা ক্যালকুলেট করবো, এন্ড দ্যাট ডাইরেক্ট রুট ইজ দ্য রিভার্সিবল পাথ। ঠিক আছে, দ্যাটস ওয়াই রিভার্সিবল পাথ ইজ ইম্পর্টেন্ট। রিভার্সিবল প্রসেস এটা ডিভাইস করাটা খুবই জরুরি ছিল ফর সিম্পলিসিটি অফ ক্যালকুলেশনস, এবং এটা আমাদের করে দিয়েছে বাই নেচার অফ দ্য স্টেট ফাংশন। ওকে, কোয়ান্টিফিকেশন অফ ইররিভার্সিবিলিটি, আমরা ন্যাচারাল প্রসেসই বলেছি ইররিভার্সিবল প্রসেস। তো একটা সিস্টেম রিভার্সিবল প্রসেসেও একটা অ্যাটেন্ড করতে পারে চেঞ্জটা, ইররিভার্সিবল প্রসেসেও অ্যাটেন্ড করতে পারে চেঞ্জটা। একটা বাথের টেম্পারেচার আগে ছিল 20 ডিগ্রি, এখন হয়েছে 40 ডিগ্রি। তো এই যে টেম্পারেচারটা আমি চেঞ্জ করলাম, আমি কিভাবে চেঞ্জ করতে পারি? একটা বাথে মনে করো একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, সেই ওয়াটার আমি টেম্পারেচার চেঞ্জ করবো। টেম্পারেচার চেঞ্জ করার উপায় কি আছে? আইদার আমি এটাকে হিট করতে পারি, অথবা উল্টে করে বলি যে আমি এই বাথের মধ্যে একটা কোল্ড একটা হট বডি অ্যাটাচ করেছি, এটা হতে পারে বার্নার, অথবা হাই টেম্পারেচারের একটা কন্টেনার আছে যেটা সাথে গায়ে লেগে দিলাম। তো এখান থেকে হিট ডান দিকে আমাদের সিস্টেমের মধ্যে ওয়াটারের মধ্যে মুভ করবে। আরেকটা হতে পারে, আমরা মনে করে তোমাদের জুলসের এক্সপেরিমেন্টের কথা মনে আছে কিনা, সেটা হলো যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট হিট যখন ক্যালকুলেট করেছি, সো আমরা কিছু ওয়ার্ক ডান করব, সেই ওয়ার্ক ডান করার ফলে সিস্টেমের মধ্যে কিছু কাজ হবে। কিভাবে হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। মনে করো দিস ইজ আওয়ার বাথ, এটার ভিতরে পানি আছে, আমরা এইটার মধ্যে একটা পুলি সিস্টেম করেছি এবং পুলির শেষ মাথার মধ্যে একটা ওজন দেওয়া আছে, ওজন একটা হাইটে আছে। সো ওজন যেহেতু হাইটে আছে, সুতরাং mgh বলে তার একটা পটেনশিয়াল এনার্জি আছে। এখন এই ওয়েটটাকে যদি আমি নিচে নামায় দেই, হাইটটা যদি ডিক্রিজ করি, তাহলে এই পটেনশিয়াল এনার্জি যেটা কমে গেল, সেই এনার্জিটা কোথায় যাবে? এই পুলির মাধ্যমে এইটা ঘুরবে, প্যাডেলটা ঘুরবে, প্যাডেলটা ঘোরা মানে এটাকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করা, এবং এই ঘোরার কারণে এর ভিতরে হিট জেনারেট হবে। সো ফ্রিকশনাল লস হবে এবং এই ফ্রিকশনটা হিট হিসেবে লিকুইডের মধ্যে যাবে। তার মানে আমি এই মেকানিক্যাল যে পটেনশিয়াল এনার্জি যেটা আছে, ওয়ার্ক করার মাধ্যমে সেই ওয়ার্কটাকে আমি কনভার্ট করলাম হিটে। ঠিক আছে,
তো তাইলে এই যে বাথ যেটা আছে সেই মানে পানির যে পানিটা যেটা সিস্টেম আছে সেই সিস্টেমটার টেম্পারেচার আমি দুই ভাবে চেঞ্জ করতে পারি। একটা হলো বাই প্লেসিং ইট ইন এ হট বডি, অর এই ধরনের মেকানিজমের মাধ্যমে ওয়ার্ককে কনভার্ট করতে পারি হিটে। সো এখন কোয়েশ্চেন হলো, হাউ ক্যান উই টেল হুইচ প্রসেস হ্যাজ বিন ক্যারিড আউট? আমি কি পানি গরম করেছি, নাকি আমি এই ডাব্লিউ মেকানিজমের মাধ্যমে এটা পানিটাকে গরম করেছি? অথবা সিম্পল ওয়েতে যদি বলি যে প্রসেস ক্যারিড আউট যেটা হয়েছিল সেটা কি রিভার্সিবল প্রসেস ক্যারিড আউট হয়েছিল, নাকি ইরিভার্সিবল প্রসেস ক্যারিড আউট হয়েছিল এই টেম্পারেচার চেঞ্জ করার? এটা বোঝার কোনো উপায় আছে কিনা? ঠিক আছে, since the temperature of the system is a state function, আমরা টেম্পারেচার জানি, it is a state function, so final minus initial, it change is independent of the path followed. Path followed মানে whether reversible or irreversible doesn't matter. সুতরাং আমি যদি শুধু সিস্টেমকে দিকে তাকায় থাকি, শুধু সিস্টেমটা যদি অ্যানালাইজ করতে থাকি, সিস্টেমের দেখবো শুধু টেম্পারেচার চেঞ্জ হয়েছে 20 থেকে 30, আর কোনো কিছুই নাই সিস্টেমের ভিতরে। ঠিক আছে, so we cannot say which path it took to raise its temperature. সিস্টেম দেখে বলার কোনো উপায় নাই whether the process was reversible or irreversible. কিন্তু আমরা যদি সারাউন্ডিংস দেখি তাইলে আমরা বলতে পারবো যে এটা রিভার্সিবল ছিল নাকি ইরিভার্সিবল ছিল। কিভাবে? কারণ যদি আমি এটা গরম করে করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে হট বডি যেটা অ্যাটাচ করা হয়েছিল, যদি লেটস সে একটা পানির পাত্রই ছিল, একটা পানির টেম্পারেচারটা হায়ার ছিল, তো এটা যদি এটা আমাদের সিস্টেমের মধ্যে যদি গায়ে লাগিয়ে দিই তাহলে আমাদের আলটিমেটলি দেখতে পাবো যে হট বডির টেম্পারেচার কিছুটা কমে গেছে, অথবা টোটাল হিট যদি ক্যালকুলেট করি এটা হিট কিছু কমে গেছে। অথবা যদি এই সিস্টেম না ইউজ করে আমি যদি এই পুলি সিস্টেম করি তাহলে আমি দেখতে পাবো যে পুলির ওয়েট যেটা যে পজিশনে ছিল সেটা ওয়েটটা নিচে নেমে গেছে। সো আমরা বলার উদ্দেশ্যটা যেটা হলো যে ইজ দ্য সারাউন্ডিং হুইচ কিপস এ রেকর্ড অফ ইরিভার্সিবিলিটি। সারাউন্ডিং দেখে বলতে পারবো এটা প্রসেসটা রিভার্সিবল ছিল নাকি প্রসেসটা ইরিভার্সিবল ছিল, এন্ড এক্সটেন্ট অফ ইরিভার্সিবিলিটি, এটা কতটা ইরিভার্সিবল ছিল। Second question is, can we measure the degree of irreversibility of the process? এই ইরিভার্সিবিলিটিটা কত বড় ছিল, তার মানে সিস্টেমটা কত দূরে ছিল প্রসেস থেকে এবং কত ফাস্ট প্রসেসটা ক্যারি আউট হয়েছে, সেটা বোঝার বা ক্যালকুলেট করার কোনো ওয়ে আছে কিনা। আমরা এখানে এগেইন তিনটা এক্সাম্পল সেট করেছি। ফার্স্ট হলো আমাদের এই আগের পানির সিস্টেমটাই ধরলাম। এখানে পানি আছে, মনে করো পানির টেম্পারেচার হলো T2 তে আছে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে মনে করো এটা 200 ডিগ্রিতে ছিল। ঠিক আছে, সো এখন যদি এর মধ্যে আমি একটা হট বডি অ্যাটাচ করি, এখান থেকে কিছু হিট এর ভিতরে আসবে এবং লেটস সে Q1 হিট আসলো, যেহেতু এটা কেস 1, Q1 হিট আসলো এবং Q1 হিট আসার ফলে তার টেম্পারেচার বেড়ে গেল, T3 হলো মনে করো এটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা একটা আছে, তার মানে হিট রিজার্ভার ইন দ্য ওয়েট হিট রিজার্ভার সিস্টেম, এটা হলো ওয়েট হিট রিজার্ভার সিস্টেম। T2 তে আছে আমরা the weight is allowed to fall, perform work, heat produce enters the reservoir to raise the temperature. ওকে, সেটা গেল। সেকেন্ড যেটা বলা হয়েছে যে another heat reservoir অ্যাটাচ করা হয়েছে, তো এটা পুলি সিস্টেমে করা হলো। এখানে যেটা হলো একটা গরম পানির এখানে অ্যাটাচ করা হয়েছে। ইনিশিয়ালি টেম্পারেচার T1 এর ছিল, পানির টেম্পারেচার T1 ছিল 100 লেটস সে। এখন আমি একটা হায়ার টেম্পারেচার ওয়ালা বডি, মনে করো এগেইন একটা পানির রিজার্ভার যেটা 200 তে আছে, সেটার মধ্যে অ্যাটাচ করলাম, এখান থেকে হিট এর ভিতরে ঢুকলো এবং এটা টেম্পারেচার 200 তে করলো। তো আরেকটা কেস হিসাব করলাম যেখানে ইনিশিয়ালি ওয়াটার ছিল 100 ডিগ্রিতে, এখানেও পুলি মেকানিজমের মাধ্যমে হিট গেল ভিতরে, টেম্পারেচার 300 হলো, ফাইনাল 300। এখন এই যে তিনটা কেস আমরা এখানে দেখাচ্ছি, which one of these process is more irreversible? পার্মানেন্ট চেঞ্জ কোনটার মধ্যে বেশি হয়েছে? ইররিভার্সিবল মানে হলো will cause more change in the system। বলতে পারবা কি? কোনটা এই তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি সবচেয়ে বেশি চেঞ্জ কোনটার মধ্যে হয়েছে, সবচেয়ে কম চেঞ্জ কোনটার মধ্যে হয়েছে? লাস্টেটা কি বেশি চেঞ্জ হয়েছে না কম হয়েছে? বেশি চেঞ্জ।
বেশি স্যার। টেম্পারেচার ছিল 100, এটা 300 হয়েছে, ঠিক আছে। সো অ্যাপারেন্টলি এটার মধ্যে চেঞ্জ বেশি হয়েছে। সো প্রবাবলি দিস ওয়ান ইজ মোর ইরিভার্সিবল, ঠিক আছে। এখন এটা যদি আমি মানে কতটা হিট দিলাম কত টেম্পারেচারে সেটা যদি করি তাহলে বুঝতে আমাদের জন্য আরো সুবিধা হবে। কত হিট গেল সেটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো? এমন কোন ফর্মুলা কি আমরা জানি যে এই Q3টা কত? মনে করো এর ভিতরে 1 কেজি ওয়াটার আছে, ms ডেল্টা এই সূত্র দিয়ে এমএসটি ফর্মুলা আমরা জানি। ওকে, সেন্সিবল হিট, ফাইন। সো এম মানে হলো 1 কেজি, এস মানে হলো সেন্সিবল হিট, এটা ওয়াটার যেহেতু সেন্সিবল হিট হলো 4.2 মানে বা 4.18 যেটা আছে জুলস পার কেজি, ঠিক আছে। সো 1 কেজি মাল্টিপ্লাইড বাই 4.2 কেজি পার কিলো জুলস পার কেজি, তো কেজি কেজি কাটা গেল মানে 4.2 জুলস এন্ড টেম্পারেচার চেঞ্জ মানে এখানে 200, তাই তো। তো 4.2 কে 200 দিয়ে গুণ করলে পরে এটা হবে 8400। তো 8400 জুলস হিট এর ভিতরে যাচ্ছে। প্রথমটা যদি হিসাব করি একইভাবে করতে পারি, কেজি 1 কেজি 4.2 হলো এবং এখানে টেম্পারেচার ডিফারেন্স হলো মাত্র 100, তার মানে এটা হলো 4.2 মাল্টিপ্লাই বাই 100, 4200। তো টোটাল হিট এন্টার ইনটু দ্য সিস্টেম ইজ 4200 জুলস, আর এখানে আছে 8400 জুলস, ঠিক আছে। এখন এই পার ডিগ্রি সেন্টিগ্রেড যদি একটা হিসাব করি তাহলে আমি একটা মোটামুটি একটা বেটার কম্পারিজন হয়। তো এখানে ইনিশিয়ালি 200 ছিল, কত হিট গেল পার টেম্পারেচার রেজ করার জন্য কত গেল, অথবা ইনিশিয়াল টেম্পারেচার যদি কম্পেয়ার করি, টেম্পারেচার 200 ছিল, এটা 4200 ছিল, 4200 কে 200 দিয়ে ভাগ করলে পরে কত হয় 2.1। সো পার ডিগ্রি সেন্টিগ্রেড আসে 2.1 এখানে রেটে দিতে হচ্ছে। আর এখানে 8400 ছিল, 8400 কে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 100, সেটা দিয়ে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে 8000, তার মানে 8.4 8200 তাকে 100 দিয়ে ভাগ করতেছি, 2টা শূন্য চলে গেল, সো 84। তো এটা 84, এখানে হলো 21, তাই তো। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে examination of this process suggests that the amount of heat produced or entered into the system and the temperature তাদের মধ্যে একটা রিলেশন আছে। এই দুটাকে যদি আমি একসাথে করি তাহলে হয়তো একটা আইডেন্টিফিকেশন পাওয়া যাবে, হয়তো একটা প্যারামিটার পাওয়া যাবে যেটা দিয়ে আমি হিসাব করতে পারবো ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি। তো এই প্রথমটার সাথে তিনটা যদি হিসাব করি, T1/T2 যদি বলি, T1 মানে হলো কত হিট ভিতরে ঢুকেছে, T2 মানে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, Q3 কত হিট ভিতরে ঢুকেছে, ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1। তো এটা হিসাব করলে পরে আমরা দেখেছি যে থার্ড ওয়ানের এটা পাওয়া গেছিল 84 আর প্রথমটা পাওয়া গেছিল 21। তো এই লাস্ট টার্মটা অনেক বেশি, এবং আমরা ওখানে অ্যাপারেন্টলি উইদাউট এনি ক্যালকুলেশন তোমরা বলেছি যে থার্ডটা মোর ইরিভার্সিবল বিকজ এখানে মোর চেঞ্জ হয়েছে। সো আমাদের এখান থেকে আমরা মোটামুটি একটা লজিক্যাল কনক্লুশন দান করা যাবে। দ্য কোয়ান্টিটি Q/T যেটা আছে, this can be taken as a measure of degree of irreversibility of a process. Q/T টা যত বড় হবে ইররিভার্সিবিলিটি তত বেশি হবে, স্পন্টিনিউইটি তত বেশি হবে, এবং সিস্টেমটা তত ফাস্ট চেঞ্জ হবে। Q/T টা যত কম হবে ইররিভার্সিবিলিটি তত কমতে থাকবে। এটা যদি 0 হয়ে যায়, আইডিয়াল মানে একদম লিমিটিং কেস, তখন আমরা বলবো সিস্টেম ইজ রিভার্সিবল। ওকে, দেন লেট আস টক অ্যাবাউট দ্য সেকেন্ড ল। তাহলে আমরা মোটামুটি সেকেন্ড লর জন্য দুইটা প্রসেসকে এটা শুরু করার আগে দুইটা প্রসেসকে ডেসক্রাইব করলাম। ফার্স্ট ওয়ান ইজ ইররিভার্সিবল প্রসেস অর ন্যাচারাল প্রসেস অর কন্টিনিউয়াস প্রসেস, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রিভার্সিবল প্রসেস। ওকে, তাহলে পরে under a given condition a system can undergo many processes, reversible process হতে পারে, irreversible process হতে পারে, and ফার্স্ট ল বলে যে প্রসেসই ক্যারিড আউট হোক না কেন এনার্জি মাস্ট বি কনজার্ভড, ঠিক আছে, এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ফার্স্ট ল অনুযায়ী সেটা বলে। কিন্তু সেকেন্ড ল অনুযায়ী কি বলতেছে? সেকেন্ড ল বলতেছে না, সব প্রসেসই হয় না। তুমি চিন্তা করতে পারো অনেক প্রসেসের কথা, কিন্তু নেচারে সব প্রসেস অ্যালাউ করে না। নেচারে একটা পার্টিকুলার টাইপ অফ প্রসেস অ্যালাউ করে। নেচারে বলে একটা পার্টিকুলার ডিরেকশন আছে সব চেঞ্জের, এবং কেবলমাত্র ওই ডিরেকশন অনুযায়ী সিস্টেম মুভ করে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিই, তুমি যদি ক্যাসেট প্লেয়ার, আগে তোমার ক্যাসেট প্লেয়ার দেখেছো কখনো? এখন কি আছে কোথাও? স্যার দেখেছি স্যার। ক্যাসেট ঢোকালা, ক্যাসেট ঢুকিয়ে তুমি যদি গান শুনতে চাও, ঠিক আছে,
ক্যাসেটে যদি ডিরেকশন যদি ফরওয়ার্ড ডিরেকশনে না হয় তুমি গান শুনতে পারবা না। উল্টা করে তুমি কখনোই ক্যাসেট চালাতে পারবে না, ক্যাসেট প্লে করাতে পারবে না রিভার্স ডিরেকশনে। ঠিক আছে, তো ক্যাসেট প্লেয়ার অনলি ওয়ার্ক করবে যদি এটা ফরওয়ার্ড ডিরেকশনে যায়। নেচারে ফুল ফোটে সবসময় একটা বার্ড হয়, বার্ডটা আস্তে আস্তে বড় হয়, কখনোই একটা লাইফ সাইজের ফুল এটা কমে কমে বার্ড হয় না। অথবা আরেকটা ঘটনা বলি, পুকুরের মধ্যে তুমি যদি একটা ঢিল ছোড়ো, ঢিল ছুলে কি হবে, ঢিলটা যে জায়গায় পড়লো সেখানে রিপেল তৈরি হলো এবং রিপেলটা আস্তে আস্তে বড় হয়ে হয়ে সমুদ্র নদী এই পুকুরের পাড়ে যে বাড়ি হয়। দ্যাটস দ্য ন্যাচারাল প্রসেস। এটা উল্টা প্রসেস যদি ইমাজিন করো যে এই পুকুরের পাড় থেকে হঠাৎ করে কিছু রিপেল তৈরি হলো, রিপেল দিয়ে একসাথে কনভার্স হয়ে একটা জায়গায় যেয়ে নিয়ে সাথে সাথে একটা পাথর উপরে উঠে আসলো, দ্যাট উইল নেভার হ্যাপেন। ঠিক আছে, সো ফার্স্ট ল অনুযায়ী এনি প্রসেস ক্যান বি ক্যারিড আউট এন্ড যদি এনার্জি কনজার্ভ থাকে, ওকে নো প্রবলেম, ইট উইল অকার। ঠিক আছে, শুধুমাত্র এনার্জি ইজ কনজার্ভ, সেটা যদি হয় এনি প্রসেস ওকে ইজ ফিজিবল। কিন্তু সেকেন্ড ল বলতেছে না, সব প্রসেস ফিজিবল না, সব প্রসেস নেচারে হবে না। নেচারে প্রসেস যেটা হয় সেটার একটা পার্টিকুলার ডিরেকশন আছে, হ্যাভ এ ন্যাচারাল ডিরেকশন অফ দ্য চেঞ্জ এন্ড দিস ডিরেকশন ইজ পারভেসিভ। তার মানে হলো কি, সব সময় এই ডিরেকশন হয়, এর উল্টা কখনোই নেচারে হয় না। ঠিক আছে, এবং এটাকে যদি আরো ক্রিটিক্যালি বলি, all of these natural process occur due to the same cause. কি same cause? Some kind of energy in them is spread out. তার মানে আমি যদি পুকুরের মধ্যে একটা পাথর ছড়ি, যে কাইনেটিক এনার্জি নিয়ে পাথরটা পুকুরের মধ্যে স্ট্রাইক করলো, সেই কাইনেটিক এনার্জিটা রিপল ফর্মে আস্তে 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 ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এনার্জি স্প্রেড আউট হয়ে যাচ্ছে। Those process where energy spontaneously become more concentrated, মানে একটু আগে যেটা বললাম যে রিপল গুলো একসাথে হয়ে হয়ে এক জায়গায় কনসেন্ট্রেট করলো এবং একটা পাথর উঠে আসলো বিকজ অফ দ্যাট এনার্জি, দ্যাট উইল নেভার হ্যাপেন, উইল নেভার অকার। সো নেচারে যেটা হয়, যে সমস্ত প্রসেসে এনার্জি স্প্রেড আউট হয়ে যায়, এনার্জি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, সেই সমস্ত প্রসেস গুলোই নেচারে ঘটে। যে সমস্ত প্রসেস এনার্জি কনসেন্ট্রেটেড হয়ে যায়, সেই সমস্ত প্রসেস কখনো হয় না। ওকে, একটা ফাংশনকে ডিফাইন করা হলো called its entropy to measure the spontaneous dispersion of energy. এই যে এনার্জি ডিসপার্স হয়ে যাচ্ছে, এনার্জি ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেটা সেই এনার্জি ভ্যানিশ হয়ে এটাকে কাউন্টার করার জন্য, এটাকে হিসাব করার জন্য আমি একটা ফাংশন ডেভেলপ করলাম, ফাংশন আবিষ্কার করলাম, যেটাকে বলি এন্ট্রপি। তো এন্ট্রপি যদি মেজার করতে পারি, তাহলে আমরা বলবো যে এই যে এনার্জি ডিসিপিটেড হয়ে যাচ্ছে, সেই ডিসিপিটেড এনার্জিটা কতটুকু, হাউ মাচ এনার্জি স্প্রেড আউট ইন এ প্রসেস অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার, সেটাকে আমরা এখন বলতেছি এন্ট্রপি। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা এখন ডিফাইন করতে পারি, সেটা হলো দেয়ার এক্সিস্ট এ প্রপার্টি ইন দ্য ইউনিভার্স কল্ড ইজ এন্ট্রপি, which always tends to change spontaneously in the same direction no matter what process is occurring. তার মানে আমরা বললাম যে ইউনিভার্স, তার মানে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এই দুইটার মিলিত ফলের মধ্যে একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিকে আমরা এন্ট্রপি বলে নাম দিতে পারি, এবং এই প্রপার্টির একটা বৈশিষ্ট্য হলো সে সবসময় একদিকে চেঞ্জ হয়। যে প্রসেসই নেচারে ঘটুক না কেন, সেটা সবসময় একদিকে মুভ হয়। একদিকে মুভ হওয়া মানে কি, এন্ট্রপি চেঞ্জ একদিকে হওয়া মানে, ওকে মনে করতে পারি একে সবসময় পজিটিভ হয়, অথবা মনে করতে পারি সবসময় নেগেটিভ হয়। তার মানে এন্ট্রপি আগে ছিল 5, আমরা কনসিডার করতে পারি যে একটা প্রসেস হলে সবসময় এন্ট্রপি বাড়বে, এন্ট্রপি 10 হবে, 5, 6 হবে, এক্সেট্রা। এন্ট্রপি কখনো কমবে না, তার মানে 5 কখনো 4 হবে না ন্যাচারাল প্রসেসে, যদি কোনো প্রসেস ক্যারিড আউট হয়। অথবা বলতে পারি ওকে এন্ট্রপি আগে 5 ছিল, এখন 2 হয়ে গেছে, কমে যাবে, এন্ট্রপি সবসময় কমে, সেটাও বলতে পারি। ঠিক আছে, যেটাই বলি না কেন, এটা একটা অ্যাজাম্পশনের ব্যাপার, এটা একটা মানে আমাদের একটা কি বলবো, আমাদের পারসেপশনের ব্যাপার। আমরা কোনো অ্যাসিউম করতে পারি কোন দিকে যাবে, কিন্তু আমরা বলছি যে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এই এন্ট্রপি ফাংশনটা স্পন্টেনিয়াসলি শুধু একদিকে চেঞ্জ হয়। ঠিক আছে, সো বাই কনভেনশন entropy is defined so that when sum for the system and its surroundings, I mean universe, it always increases. আমরা ধরে নিয়েছি, আমরা অ্যাসিউম করেছি, এটাই আমাদের অ্যাসাম্পশন, যে একটা ন্যাচারাল প্রসেসে, একটা স্পন্টেনিয়াস প্রসেসে এন্ট্রপি সবসময়ই বাড়ে। ঠিক আছে, it always increases। ঠিক আছে, সেকেন্ড ল যেহেতু ন্যাচারাল প্রসেস সম্বন্ধে কথা বলা হয়েছে, তো
তো ন্যাচারাল প্রসেস তখনই ঘটবে যদি এন্ট্রপি বাড়ে। যদি এই প্রসেসের ফলে এন্ট্রপি কমে যায় তাহলে সেই প্রসেসটা ইজ নট এ ন্যাচারাল প্রসেস, এই প্রসেসটা নেচারে কখনোই হবে না। So like the first law, second law is general and pervasive, তার মানে এটা সব কিছুতেই অ্যাপ্লাই করা যাবে, জেনারেলি অ্যাপ্লাই করা যাবে, and applies both microscopically for elemental analysis যদি করি for every element in the system or macroscopically to the system as a whole. Okay, now entropy function নিয়ে যদি একটু ডিটেইল আলাপ করি, entropy ফাংশনটা like energy, entropy also a state function and it extensive variable, তার মানে এটা state function depends on path and it is extensive variable, তার মানে এটা size dependent, ভলিউম যত বাড়বে এন্ট্রপি তত বাড়বে, ভলিউম যত কমবে এন্ট্রপি তত কমবে, and its change arises from external influences. Okay, এখন এনার্জির সাথে যা কথা বললাম সেইটার এন্ট্রপির বেলায় একই তাই, এন্ট্রপিও চেঞ্জ হয়, এনার্জিও চেঞ্জ হয়, এনার্জিও স্টেট ফাংশন, এনার্জিও এক্সটেন্সিভ ভেরিয়েবল, এবং এটা এনার্জি চেঞ্জ হয় বিকজ অফ দ্য এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, তার মধ্যে কিছু কাজ আসে, কিছু ডব্লিউ আসে ফর এক্সাম্পল, যার কারণে এনার্জি চেঞ্জ হয়। সো এটা ঠিক আছে, কিন্তু এনার্জির সাথে এন্ট্রপির একটা বেসিক তফাৎ হলো, আমরা ফার্স্ট ল বলে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, সো এনার্জি ইজ ফিক্সড, ইট ক্যান বি ট্রান্সফার্ড। কিন্তু এন্ট্রপির বেলায় এন্ট্রপি ট্রান্সফারও হতে পারে, কিন্তু এন্ট্রপি ক্রিয়েট হয়, এন্ট্রপি প্রডিউসড ইনসাইড দ্য সিস্টেম, এটা হলো ডিফারেন্স। সো এন্ট্রপি আইদার ট্রান্সফার অর প্রডিউসড অথবা বোথ, ট্রান্সফারও হতে পারে প্লাস প্রডিউসও হতে পারে। সো তাহলে পরে টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি ইন দ্য সিস্টেম যদি হিসাব করতে চাই, তাহলে ডেল্টা এস, মানে টোটাল চেঞ্জ, ফাইনাইট চেঞ্জ অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ডেল্টা এস ট্রান্সফার, তার মানে ট্রান্সফার সিস্টেমের কথা যেটা বলছি, সুতরাং সারাউন্ডিং থেকে কতটুকু এন্ট্রপি ভিতরে আসলো, এন্ড ডেল্টা এস পি মানে প্রোডাকশন, সিস্টেমের ভিতরে কত এন্ট্রপি তৈরি হলো। তো এক নম্বর টোটাল এন্ট্রপি চেঞ্জ হিসাব যদি করতে চাই, দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হলো বাইরে থেকে কতটুকু এন্ট্রপি ভিতরে আসলো, আর দুই নম্বর হলো ভিতরে কত এন্ট্রপি তৈরি হলো। এনার্জি বেলায় এই প্রোডাকশন টার্মটা এটা জিরো ছিল, তাই তো, এনার্জি কখনো প্রোডাকশন হয় না, এনার্জি সবসময় ট্রান্সফার। ওকে, সেকেন্ড ল যেটা বলতেছে সেটা হলো বাই সেকেন্ড ল এই এন্ট্রপি প্রোডাকশন যে টার্মটা আছে এটা অলওয়েজ পজিটিভ, অলওয়েজ এনার্জি এন্ট্রপি তৈরি হয়, যার কারণে এটা পজিটিভ হচ্ছে, এন্ট্রপি চেঞ্জ পজিটিভ ফর এনি সিস্টেম যদি নেচারে ঘটতে হয়, if it is a real process, এটা যদি অকার হইতে হয় তাহলে পরে ডিউরিং দ্য প্রসেস এন্ট্রপি মাস্ট ইনক্রিজ, এবং সেখান থেকেই আমরা বলতেছি যে ট্রান্সফার হোক যাই হোক না কেন, প্রোডাকশন টার্মটা অলওয়েজ ফাইনাইট, এটা অলওয়েজ পজিটিভ, জিরোর চেয়ে বেশি হয়। এটা যদি জিরোর চেয়ে বেশি হয়, এটা সেকেন্ড ল কনফার্ম করতেছে, সেকেন্ড ল এনশিওর করতেছে এন্ট্রপি প্রোডাকশন গ্রেটার দেন জিরো, তার মানে পজিটিভ, কিন্তু এন্ট্রপি অফ দ্য সিস্টেম ক্যান বি নেগেটিভ, ওভারঅল এন্ট্রপি অফ দ্য সিস্টেম ক্যান বি নেগেটিভ। কেন নেগেটিভ হতে পারে? বিকজ অফ দ্য এন্ট্রপি ট্রান্সফার টার্ম। এন্ট্রপি ট্রান্সফার ডেফিনিশন কি? যেটা এখানে যেটা ইকুয়েশনে যেটা আছে সেটা হলো বাইরে থেকে কতটুকু এন্ট্রপি আসছে, কিন্তু যেহেতু ট্রান্সফারের কথা বলতেছি, সিস্টেম থেকে এন্ট্রপি চলে যেতে পারে। সো এন্ট্রপি প্রোডাকশন যদি 5 ইউনিট হয়, যদি এন্ট্রপি চলে যায় 10 ইউনিট, তাহলে টোটাল এন্ট্রপি চেঞ্জ হলো -5। সো এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম ক্যান বি নেগেটিভ, তার মানে এটা সেকেন্ড ল ভায়োলেট করছে না। সেকেন্ড ল মানে হলো এনি চেঞ্জ, যে প্রসেসই হোক না কেন, এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স, আমরা এখানে কেবলমাত্র সিস্টেমের কথা বলেছি, ইউনিভার্সের যে আদার পার্ট যেটা আছে সেটা হলো সারাউন্ডিং, তার কথা কিন্তু এখানে বলিনি, ঠিক আছে। সো এন্ট্রপি অফ দ্য সিস্টেম, কেবলমাত্র সিস্টেমের কথা যদি চিন্তা করি, সিস্টেমের এন্ট্রপি এট দ্য এন্ড অফ দ্য প্রসেস ক্যান বি ইনক্রিজ অর ইভেন ডিক্রিজ, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু সেকেন্ড ল এনশিওর করতেছে এই প্রোডাকশন টার্ম যেটা আছে সেটা অলওয়েজ পজিটিভ, এটা ক্যানট বি নেগেটিভ, এটা ক্যানট বি জিরো, এটা অলওয়েজ পজিটিভ। ওভারঅল চেঞ্জ এখন ইউনিভার্সের যদি হিসাব করি, ইউনিভার্সের মধ্যে আমরা জানি দুইটা কম্পোনেন্ট, এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স মানে হলো এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম প্লাস এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সারাউন্ডিংস। এখন টোটাল এন্ট্রপি চেঞ্জের মধ্যে দুইটা পার্ট আছে, সো সিস্টেমের মধ্যে দুইটা পার্ট থাকবে, সারাউন্ডিংসের দুইটা পার্ট থাকবে। কোন দুইটা পার্ট? একটা ট্রান্সফার হবে, একটা প্রোডাকশন হবে। এখানেও এন্ট্রপি ট্রান্সফার প্রোডাকশন, সারাউন্ডিংস একটা প্রাইম দিয়ে ডিনোট করেছি, এখানে প্রাইম ছাড়া, সিস্টেমে গুলো প্রাইম ছাড়া, সারাউন্ডিংস প্রাইম দিয়ে। সো
সারাউন্ডিংস এর মধ্যেও একটা এন্ট্রপি ট্রান্সফার টার্ম আছে, একটা এন্ট্রপি প্রোডাকশন টার্ম আছে, ঠিক আছে? এখন যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবা, বলতে পারবা এই দুইটার মধ্যে কি রিলেশন আছে? স্যার একটা প্লাস একটা মাইনাস। একটা প্লাস, কারণ যেটা গেছে সেটাই দুইবার ক্যালকুলেট করলাম, তাই তো? সিস্টেম থেকে যে এন্ট্রপি চলে গেছে, পাস চলে গেছে, তার মানে সেটা এনভায়রনমেন্টের পাস আসছে, যেটা আসে সেটা পজিটিভ হয়, তার মানে এটা সিস্টেম থেকে চলে গেছে, তার মানে -5, এটা সিস্টেমের মধ্যে সারাউন্ডিংসে আসছে সেটা +5। তো এইটা একটা, দে বোথ ইকুয়াল বাট অপোজিট ইন সাইন, তাই তো? তো এটা কাটা গেল, তার মানে আলটিমেটলি আমরা টোটাল এন্ট্রপি চেঞ্জ ইন দ্য ইউনিভার্স আমরা পাচ্ছি দুইটা প্রোডাকশনের যোগফল, এবং দুইটা প্রোডাকশনের যদি যোগফল, সেকেন্ড লেভেল বলতেছে প্রোডাকশন মাস্ট বি অলওয়েজ বি পজিটিভ, তার মানে এই দুইটা যোগফল অলওয়েজ পজিটিভ। সেই জন্য সেকেন্ড ল আমরা যেটা বললাম, এখন যেহেতু সেকেন্ড ল, এনি প্রসেস, এখানে প্রসেস কোন প্রসেসের কথা আমরা কিছু বলিনি, এনি প্রসেস, টোটাল চেঞ্জ অফ দ্য ইউনিভার্স, এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স, দুইটা প্রোডাকশন টার্মের যোগফল, এবং বাই সেকেন্ড ল এনি প্রোডাকশন ইজ পজিটিভ, সো টোটাল চেঞ্জ ইন দ্য এন্ট্রপি ইন দ্য ইউনিভার্স ডিউরিং প্রসেস ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? তো আমরা সেকেন্ড লতে বলেছি যে there is a property of the universe যেটাকে আমরা এন্ট্রপি বলতেছি, এবং ডিউরিং এ কন্টিনিউয়াস প্রসেস এই প্রপার্টিটা সবসময় একদিকে যায় মানে কি, আমরা বাই কনভেনশন ধরছি যেটা অলওয়েজ পজিটিভ হয়, আমরা এটা প্রমাণ করলাম যে আসলে এটা ট্রু। ওকে, thus for any kind of process entropy of the universe can only increase. any kind of process বলতে মিন করছি ন্যাচারাল প্রসেস, এটা অ্যাকচুয়ালি ঘটে। যদি এটা না ঘটে, যদি ইনক্রিজ না করে, তাহলে কি হবে? ওকে, এটা হলো আমাদের এখনকার কোয়েশ্চেন। এস্টাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ স্পন্টিনিউটি বেসড অন এন্ট্রপি। একটা প্রসেস স্পন্টিনিউয়াস কিনা তা প্রমাণ করার উপায় কি? কি কন্ডিশনে এন্ট্রপি, কি কন্ডিশনে একটা প্রসেস স্পন্টিনিউয়াস হবে? এন্ট্রপি রেসপেক্টে যদি বলি, আমরা একটু আগে বললাম এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স যদি পজিটিভ হয়, তাহলে ইট ইজ এ স্পন্টিনিউয়াস প্রসেস, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে, স্পন্টিনিউয়াসলি ঘটবে। যদি এটা লেস দ্যান 0 হয়, তার মানে এটা যদি নেগেটিভ হয়, the process definitely will not occur. In fact, তার উল্টাটা ঘটবে, তার উল্টাটা যদি ঘটে, entropy of the universe এটা পজিটিভ হয়ে যাবে। So entropy change of the universe যদি নেগেটিভ হয়, the process will not occur spontaneously. Entropy change of the universe is equal to 0 যদি থাকে, তার মানে কোনো প্রসেসই ক্যারিড আউট হবে না, because the system is in fact in equilibrium condition, তার মানে এটা স্টেবল স্টেটে অলরেডি আছে। স্টেবল স্টেটে যদি থাকে, তাহলে আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না যদি দেই, তাহলে এটা এখানেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। সো দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম এন্ড দ্য প্রসেস উইল নট ক্যারি আউট। ওকে, বোঝা গেছে তাহলে এটা? ওকে, লাস্টলি আরেকটা টার্ম আছে যেটা হলো ফিজিক্যাল মিনিং অফ দ্য এন্ট্রপি প্রোডাকশন। আমরা আসলে এই যে এন্ট্রপি প্রোডাকশন টার্মটা যোগ করলাম, এটা মানে কি, এটা কেন যোগ করলাম, ঠিক আছে? So আমরা বলেছি all real processes are spontaneous and have a finite rate of change in response to finite influence, and entropy is constantly produced during this process with increasing time. তার মানে একটা সিস্টেমের মধ্যে যদি আমি বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স দেই, তাহলে পরে একটা ফাইনাইট চেঞ্জ হবে, একটা স্পন্টেনিয়াস প্রসেস ক্যারিড আউট হবে, এবং বিকজ অফ দিস স্পন্টেনিয়াস প্রসেস দেয়ার উইল বি এ নেট পার্মানেন্ট চেঞ্জ, নেট ইনক্রিজ ইন দ্য এন্ট্রপি, ঠিক আছে? And changes in the real process are always accompanied by friction. তার মানে আমরা যতটুকু হিট দেই, তার বিনিময়ে ততটুকু কাজ পাই না, তাই তো? অলওয়েজ কিছু হিট লস হয়। সিমিলারলি এনার্জি রিলেটেড ইস্যু যদি ধরি, সব সময় কিছু না কিছু এনার্জি লস হচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি এই যা লস যেটা হচ্ছে, এনার্জি যে ডেসিপেট যেটা করতেছে, সেই এনার্জি ডেসিপেশনটাকে হিসাবে আনার জন্য এই এন্ট্রপি প্রোডাকশন টার্মটা যোগ করা হয়েছে। তার মানে সিস্টেমের মধ্যে কিছু ওয়ার্ক হলো এবং কিছু এনার্জি আসলো, ওকে, কিউ আসলো, এবং কিউ আসার পরে এখানে যে সিস্টেমে যে চেঞ্জ হবে, সেই চেঞ্জটা করার জন্য এই পুরা কিউটা আমরা ইউজ করতে পারি না, কিছু লস হয়, ঠিক আছে? এই লসটাকে যোগ করার জন্য আমরা এন্ট্রপি প্রোডাকশনটা আমরা দিলাম, কারণ যেটা আসলো সেটা হলো ট্রান্সফার। সো এন্ট্রপি ট্রান্সফার, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। লস যেটা হয়ে গেল সেটা কোথায় গেল? এই লসটাকে অ্যাকাউন্টেবল করার জন্য আমরা প্রোডাকশনটা আমরা যোগ করলাম। সো change in the real process are always accompanied by friction and some energy always dissipated, which cannot be recovered. Entropy production is the quantitative measure of this dissipation of energy. Thus, total entropy of the universe is always increases continuously. So, এইটা
আমরা হিসাব করতেছি, কারণ যেহেতু লস হচ্ছে এবং লস গুলো অলওয়েজ ফাইনাইট, যার কারণে প্রোডাকশন টার্মটাও অলওয়েজ ফাইনাইট। ওকে, তাহলে rate of production of dissipation of energy depends quantitatively how far the system is from equilibrium or the rate of the process. তার মানে এক নম্বর হলো আমরা বলছি স্পন্টিনিউটি যেটা আছে, যত বেশি স্পন্টিনিউয়াস হবে তত এনার্জি তৈরি হবে, তত এন্ট্রপি তৈরি হবে। তো একটা সিস্টেম থেকে ইকুইলিব্রিয়াম স্টেট থেকে একটা সিস্টেম যত দূরে থাকবে তত ফাস্টার রেটে চেঞ্জ হবে এবং তত স্পন্টিনিউটি বাড়বে, তত এন্ট্রপি তৈরি হবে। তো সিস্টেম ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে থাকবে, ফার্দার এ সিস্টেম ফর্ম ইটস ইকুইলিব্রিয়াম স্টেট, faster it tends to change, greater the frictional or dissipated loss, and larger will be the entropy production. ঠিক আছে? So উল্টাটা এখন যদি বলি, what about the reversible process? Reversible process এ as if কোনো চেঞ্জ হয় না। Reversible process এ সবসময় মনে করি যে প্রতিটা পয়েন্টই হলো একটা ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেটে যদি থাকে তাহলে সিস্টেমে কোনো চেঞ্জ হয় না, কোনো স্পন্টেনিয়াস প্রসেস ক্যারিড হয় না, সেটা আমরা বলেছি। তাহলে যদি স্পন্টেনিয়াস কোনো প্রসেস হয় না, তাহলে রেট অফ চেঞ্জ ইজ ইকুয়াল টু 0, degree of spontaneity is equal to 0, degree of irreversibility is equal to 0, no heat loss, nothing, no energy loss, nothing. So entropy production term যেটা আছে সেটাও 0 হবে। ঠিক আছে? So for reversible process entropy production is equal to 0. So এই জন্যই আমরা বলেছিলাম একদম প্রথম দিকে যে ল যেগুলো আছে এটা ডিল করে হলো কনজারভেশন অফ এনার্জি নিয়ে এবং ডিগ্রেডেশন অফ এনার্জি নিয়ে। ফার্স্ট ল আমরা বলছিলাম এনার্জি ইজ কনজার্ভ, সেখান থেকে ফার্স্ট ল পেয়েছিলাম। সেকেন্ড লতে এখন আমরা বলেছি যে এনার্জি ডেসিপেট করে, এনার্জি ডিগ্রেড করে, এনার্জি লস হয়, যার কারণেই এন্ট্রপি একটা টার্ম আমরা এনেছি, যার কারণেই এন্ট্রপি প্রোডাকশন একটা টার্ম এনেছি। তো এটা কি বলতে পারবা, আনসার করতে পারবা কিনা দেখো দেখি। indicate the relative magnitude of entropy transfer versus entropy production. তার মানে আমরা বলছি যে এন্ট্রপি চেঞ্জ হওয়ার দুইটা পার্ট আছে, একটা এন্ট্রপি তৈরি হয়, একটা ট্রান্সফার হয়। এই যে দুইটা প্রসেস ক্যারিড আউট হচ্ছে, এই দুইটা প্রসেসে কোন প্রসেসে প্রোডাকশন টার্ম বেশি, ট্রান্সফার টার্ম বেশি? এক নম্বর, a thermally insulated container has two compartments of equal size এবং initially one side filled with the gas, আরেক সাইজ এমটি, ভালভ খুলে দিলাম, গ্যাস ভালভ ওপেন হয়ে গেলে গ্যাস যায় নিয়ে ওইটাও ভরে গেল, কারণ বেসিক্যালি গ্যাসের ভলিউম ডাবল হয়ে গেল। ভলিউম আগে ছিল 5 সিসি আর দুইটা মিলে হয়ে গেল 10 সিসি। আরেকটা আছে এ গ্যাস কন্টেইন এ স্টিল সিলিন্ডার, স্টিল সিলিন্ডারের একটা ভলিউম আছে, সেখানে আমি গ্যাসের ভলিউমটা আস্তে 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 ডাবল করলাম। সো সেম ভলিউম ইনিশিয়ালি ছিল 5 সিসি, হয়ে গেছে 10 সিসি, কিন্তু মেথড দুইটা ডিফারেন্ট এবং দুইটা ডিফারেন্ট মেথডে আমরা ভলিউমটাকে ডাবল করলাম। সো এখন এই দুইটা মেথডে কোন মেথডে এন্ট্রপি প্রোডাকশন বেশি হবে, এন্ট্রপি ট্রান্সফার বেশি হবে? স্যার বি মেথডে ট্রান্সফার বেশি হবে, দ্বিতীয়তে প্রোডাকশন বেশি হবে। এতে প্রোডাকশন বেশি হবে, যেহেতু গ্যাস সাডেনলি ফিল্ড হয়ে যাচ্ছে, গ্যাস সাডেনলি ডাবল হয়ে যাচ্ছে, সাডেনলি যে প্রসেসগুলো হয় সেগুলো ক্লোজ টু স্পন্টিনিয়াস প্রসেস, এবং আমরা জানি স্পন্টিনিয়াস প্রসেস এন্ট্রপি প্রোডাকশন হয়। কিন্তু এখানে বলেছে স্লোলি, স্লোলি শব্দটা হলো ইকুইলিব্রিয়ামের কাছাকাছি শব্দ, ঠিক আছে? স্লোলি এক্সপান্ড হচ্ছে, তার মানে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এক্সপান্ড হচ্ছে, এবং যখন ইকুইলিব্রিয়াম শব্দটা যোগ করব তার মানে দেয়ার উইল বি নো এন্ট্রপি প্রোডাকশন। সো ফর লিমিটিং কেস, বি কেসের বেলায় এন্ট্রপি প্রোডাকশন উইল বি ইকুয়াল টু 0, এন্ট্রপি ট্রান্সফার একদম ম্যাক্সিমাম। 0 যদি নাও ধরি, আমরা কম্পারেটিভ স্টাডি যদি ধরি, যেটা 100% রিভার্সিবল না, তারপরেও আমরা চিন্তা করতে পারি এটা রিভার্সিবলের কাছাকাছি। সো এন্ট্রপি প্রোডাকশন উইল বি মিনিমাম, এন্ট্রপি ট্রান্সফার উইল বি ম্যাক্সিমাম। অন দ্য আদার হ্যান্ড, উপরেরটার মধ্যে এটা ক্লোজ টু কন্টিনিউয়াস প্রসেস, সো এন্ট্রপি প্রোডাকশন উইল বি ম্যাক্সিমাম, ট্রান্সফার উইল বি মিনিমাম। ঠিক আছে? লাস্টলি, এন্ট্রপির সাথে সামটাইম র্যান্ডমনেস এর একটা রিলেট করা হয়। র্যান্ডমনেস কাকে বলে? মনে করো আমার হাতে কতগুলো মার্বেল আছে, আমি মার্বেল যদি গড়াইয়া দিই, তাহলে তুমি কখনোই দেখতে পাবা না মার্বেল গুলা সুন্দর একটা প্যাটার্নে সাজিয়ে গেছে, ঠিক আছে? তারা সুন্দর রেক্ট্যাঙ্গুলার একটা প্যাটার্নে মার্বেল গুলা ইকুয়াল ডিস্টেন্সে অ্যাটম গুলো যেভাবে সাজানো থাকে সেভাবে সাজানো হয়ে গেছে। এটা কখনোই হয় না, নেচারে এই প্রসেস অ্যালাউ করে না। নেচারে সবসময় মিক্স আপ, নেচারের প্রসেস সবসময় র্যান্ডম, ঠিক আছে? Crystalline solid, regular arrangement of atom in rigid framework, thus less entropy. যখন এটাকে একটা সলিডকে যখন গ্যাসে কনভার্ট করি তখন তার এনট্রপি বেড়ে যায়, বিকজ গ্যাসের মধ্যে অ্যাটম গুলা আরো র্যান্ডম। সো টু সাম এক্সটেন্ট
এন্ট্রপি প্রোডাকশন, এন্ট্রপি বাড়া মানে আমরা ধরে নিব যে সিস্টেমের মধ্যে ডিসঅর্ডারনেস বাড়ে। ঠিক আছে, আমরা মাঝে মাঝে একটা কথা বলি হিউমার সেন্সে, যে যেহেতু সারা দুনিয়াতে ঝগড়া ফ্যাসাদ বাড়তেছে, তার মানে এন্ট্রপি বাড়তেছে। ঠিক আছে, এন্ট্রপি বাড়া মানেই র্যান্ডমনেস বাড়ে, মিক্সআপনেস বাড়ে। ঠিক আছে, সো ডিসঅর্ডারনেস বাড়ে। তো ডিসঅর্ডারনেস বাড়তেছে যেহেতু পৃথিবীতে, সেই জন্য আমরা বলি যে এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, এটাও বাড়তেছে। তো এই হলো আমাদের ফার্স্ট লেকচারের মূল কথা। তাহলে আমরা একটু সামারি যদি করি, এটা আগে ম্যাক্সিমাইজ যদি করি, এটা আমরা বন্ধ করে দিই। ঝামেলা। ওকে, তো আমরা আজকে যেটা ফার্স্ট লেকচারে যেটা আলাপ করলাম সেটা হলো আমরা দুটো প্রসেসকে ডিসক্রাইব করলাম, একটা স্পন্টেনিয়াস প্রসেস, একটা রিভার্সিবল প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস মানে নেচারে যেটা ঘটে একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটে, এটা ফার্স্ট মুভ করে, যত দূরে থাকবে ইকুইলিব্রিয়াম স্টেট থেকে তত ফার্স্ট এটা মুভ করে এবং তত ইরিভার্সিবিলিটি তত বাড়ে, বিকজ একটা পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে ইন দ্য সিস্টেম। রিভার্সিবল প্রসেসের বেলায় আমরা ডিগ্রি ইরিভার্সিবিলিটিকে অ্যাসিউম করছি 0, তার মানে এটার মধ্যে কোনো ইরিভার্সিবিলিটি নেই, এটার মধ্যে কোনো পার্মানেন্ট লস নেই, এটা যে রাস্তা ফলো করে যাচ্ছে রাস্তার প্রতিটা পয়েন্টই একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সো ইরিভার্সিবিলিটি ইজ ইকুয়াল টু 0, এখানে কোনো পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে না। নেচারের মধ্যে আমরা একটা এন্ট্রপি টার্ম ডিভাইস করলাম, আমরা বলতেছি যে ন্যাচারাল প্রসেস যেহেতু একদিকে যায়, সো প্রবাবলি দিস ইজ বিকজ অফ দ্য এন্ট্রপি। এবং এটা যদি আমি হিসাব করি, ন্যাচারাল প্রসেসে হিসাব করলে আমরা দেখতে পাবো যে এই এন্ট্রপি চেঞ্জটাও একদিকে হচ্ছে। সো দিস ইজ দ্য সেকেন্ড ল। এবং সেকেন্ড ল বলতেছে এন্ট্রপি চেঞ্জ একদিকে যায় এবং বাই কনভেনশন আমরা ধরলাম যে এন্ট্রপি চেঞ্জ সবসময় বাড়ে। এবং তারপরে আমরা আরো বললাম যে এটা দুইটা টার্ম আছে, একটা প্রোডাকশন হয়, একটা ট্রান্সফার হয়, আনলাইক এনার্জি যেখানে শুধু ট্রান্সফার হয়। এবং এই প্রোডাকশন টার্মটা আমরা ইউজ করেছি বিকজ এনার্জি লস হয়, এনার্জি ডেসিপেট করে, এবং এনার্জি ডেসিপেশনটাকে কাউন্টার করার জন্য, এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এন্ট্রপি প্রোডাকশনটা আমরা দিয়েছি। যত বেশি স্পন্টেনিয়াস প্রসেস হবে এন্ট্রপি প্রোডাকশন তত বাড়বে, ইফ দ্য প্রসেস ইজ রিভার্সিবল এন্ট্রপি প্রোডাকশন উইল বি ইকুয়াল টু 0। ওকে, সো আমরা 10 মিনিটের মতো ব্রেক নেই। এখন বাজে আমার ঘড়িতে 57, আমরা লেটস সে 6:05 আবার জয়েন করবো। ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।